সুপ্রিয় দর্শক শ্রোতা, কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান। আপনারা ভয়েস মেরিনার সাথে যুক্ত থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ 22 ডিসেম্বর 2013, রোজ রবিবার। প্রতিদিনকার মতো আজকেও কক্সবাজার জেলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলার বিশিষ্ট আইনজীবী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সদস্য সচিব অ্যাডভোকেট আইয়াসুর রহমান। জনাব আইয়াসুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা দেখে নিচ্ছি আজকের পত্রিকার প্রধান শিরোনাম সমূহ। দৈনিক সমুদ্র কণ্ঠ, শেখ হাসিনার নেতৃত্বে 27 জানুয়ারি নতুন সরকার গঠন, জামায়াত শিবির ধরে পুলিশকে দেবে সেনাবাহিনী, মহেশখালীর জামায়াত নেতার বিরুদ্ধে নিরীহ চাষীদের খেল দখলের অভিযোগ, চলতি সপ্তাহেই নিজামের মামলার রায়। দৈনিক রূপসী গ্রাম, মাঠে নামছেন খালেদা জিয়া, দ্বীপ উপজেলা মহেশখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ, শিবির ক্যাডার কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা, কুতুবদিয়ায় 2 গুণ সহ 17 জেলে আটক। দৈনিক সৈকত, শেখ হাসিনার নেতৃত্বে 27 জানুয়ারি নতুন সরকার গঠন, মোদির আয় বেড়েছে 351, নাকমছড়িতে হাতির উপদ্রব, বাবার সাথে কাঠ সংগ্রহ করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন স্কুল ছাত্র শফি। অবরোধের প্রথম দিনে পৌর বিএনপি যুবদল ছাত্রদলের বিক্ষোভ, এই সরকারের পতন আন্দোলনে জনগণ দুর্বৃত্ত প্রতিরোধ করে তুলবে। দৈনিক আজকের কক্সবাজার, আপিলে ঝুলছে 9 জামায়াত নেতার সাজা, সাগরে এখন চলছে লুটপাট, কুতুবদিয়ায় 17 জলদস্যু আটক, রামন একচুরি ফসলি জমিতে তামা। দৈনিক সাগর দেশ, দ্রুতই নিজামীর মামলার রায়, মহেশখালীর সপ্তাহপুর জনতা বাজার সড়কে গণ ডাকাতি, রহস্যে ঘেরা পার্টির মহাসচিব রহস্য, জেলা কারাগারে হাজতের রহস্যজনক মৃত্যু। জনাব আইয়াসুর রহমান, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আপনারা জানেন, ইতিমধ্যেই একজন যুদ্ধাপরাধীর মামলার রায় কার্যকর হয়েছে। এর পরবর্তী সময়ে আমাদের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, আগামী 10ম সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকের বেশ কয়েকটি পত্রিকার প্রধান শিরোনাম আপিলে ঝুলছে জামায়াত নেতার সাজার ব্যাপারে, বিশেষ করে তাদের অন্যতম প্রধান নেতা নিজামীর রায় এই সপ্তাহে খুব সম্প্রতি রায় হবে বলে শোনা দেখা যাচ্ছে, সংবাদ বেরিয়েছে। এবং কিছু কিছু পত্রিকায় আগামী সরকার গঠনের, 10ম সংসদ নির্বাচন পরবর্তী সরকার গঠনের বিষয়টিও সংবাদের মধ্যে এসেছে। আবার আরেকটা সংবাদে দেখা যাচ্ছে খালেদা জিয়া মাঠে নামবেন, এই ধরনের সংবাদ আসছে। এই যে বিভিন্নমুখী সংবাদের প্রেক্ষাপটে, বিভিন্নমুখী পরিস্থিতি, আপনি কেমন দেখছেন আগামী দিনগুলো? বিশেষ করে এই বছর শেষ হয়ে যাচ্ছে, আগামী বছর শুরু হতে যাচ্ছে 2014 সাল। এই সময়টুকু আমাদের দেশ, জাতি এবং জনগোষ্ঠী, তাদের অবস্থা, তাদের সার্বিক পরিস্থিতি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি কোন পর্যায়ে যাবে বলে আপনার অভিমত? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে কথাটাই প্রথমে বলছেন যে যুদ্ধ অপরাধীদের বিচার, এবং যে বিষয়টি আপনার ইতিমধ্যেই একজন মানবতা বিরোধী অপরাধী একজন দণ্ডিত হয়েছেন এবং তার ফাঁসি কার্যকর হয়েছে। আসলে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, ওনাদের রাজনৈতিক ইস্যুতে ছিল যে দীর্ঘদিনের ছিল যে দীর্ঘদিনের ঝুলিয়ে থাকা যে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম,
যারা এই বাংলাদেশের বিরোধিতা করেছিল তাদের বিচারটা হওয়া উচিত। আজকে 42 বছর পর এসেই বর্তমান সরকার কার্যকর করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, পাশাপাশি ট্রাইব্যুনাল গঠন করেছেন, ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম চলছে। যেহেতু এটা একটি বিচারকী বিষয় এবং বিচারকের যে ফল সেটাই বাস্তবায়ন করছে গভর্নমেন্ট, এখানে আর বিশেষ কিছু করার দরকার নেই। যারা ইতিমধ্যে কারান্তরে আছেন তাদের বিচার অনেকের হয়ে গেছে এবং অনেকের বিচার আপিলে ঝুলছে, সবগুলো বিচারকী ব্যাপার। এটা বিচারের শেষে যারা হয় যদি নির্দোষ হয়ে খালাস পাবে, না হলে তাদের সাজা দুজনে সাজা হবে। এর বাইরে তার কিছু বলার এখানে আসলে ইয়ে নেই। যেহেতু এটাকে কেন্দ্র করে একটি বিশেষ দল, যে দলের ব্যাপারে ইতিমধ্যেই আপনারা দেখেছেন কিছুদিন আগেও আমাদের অন্যতম একটি দেশ পাকিস্তান, এই সার্কভুক্ত দেশ পাকিস্তানের পার্লামেন্টে ওই দলকে নিজেদের অনেকটা নৈকট্য প্রকাশ করে একটা প্রস্তাব গ্রহণ করে। আসলে ঠিক এটা এটা এক প্রকার বলতে গেলেই দেখতে পাবেন আপনি আমাদের দেশে এই রাইটে নিয়ে যে কাদের মোল্লার ফাঁসি নিয়ে অনেকে অনেক কথা বলেছে, বিভ্রান্তি ছড়িয়েছে। পাকিস্তান পার্লামেন্টে যে প্রস্তাব উত্থাপন করেছে এবং তারা পাশ করেছে, সেখান থেকেই প্রমাণ হয়েছে যে কাদের মোল্লাই আসলে শেষে দিনে পাকিস্তানের দোষর ছিল, সে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং মাহমুদের ইজ্জত এবং মানুষ খুন করেছিল। যে রায়টা হয়েছে তার থেকেই বাস্তব প্রমাণ মিলেছে যে সেই যথার্থ বুঝাইছে। আচ্ছা, বর্তমান যে অবরোধ চলছে বিরোধী দলের, একটা অভিযোগ আছে বিএনপি সেই কর্মসূচি গোপন জায়গা থেকে ডাক দিয়ে যায়, কিন্তু মাঠে ময়দানে তাদেরকে দেখা যায় না। এখন একটা দেখা যাচ্ছে যে স্বয়ং বিরোধী দলীয় নেত্রী মাঠে নামবেন, এই ধরনের একটা সংবাদ। এই বিষয়টাকে আপনি কিভাবে মনে করেন? আসলে তো বিরোধী দলের নেত্রী তো অনেক আগে থেকেই মাঠে আছেন, কিন্তু উনি কোনোভাবেই নিজেও মাঠে নাই, ওনার নেতাকর্মীরও মাঠে নেই। বাস্তব অর্থে ওনারা ডাক দিয়ে যাচ্ছেন, কেউ তাদের কথা শুনছেন না। কিছু ভায়োলেন্সকারী যারা আছে, যারা যুদ্ধাপরাধীদেরকে যারা সহযোগিতা করছে, এমন কিছু ভায়োলেন্স যারা করতেছেন, তারাই মাঠে ময়দানে মূলত যুদ্ধাপরাধী বিচারটাকে নস্যাৎ করার জন্য সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলীয় কর্মসূচিকে তারা তাদের নিজেদের দলীয় স্বার্থেই ব্যবহার করছে এবং সেই যে বিএনপি এবং আমাদের নেতৃত্বাধীন যে জোট, তারা যদিও অবরোধ হরতালের আহ্বান করছে, তারা মাঠে না থাকলেও তাদের একটা গোষ্ঠী, তাদের একটা গ্রুপ মাঠে থেকে দেশে নলেজ সৃষ্টি করছে। দেশে অবশ্যই আপনি দেখেছেন সেনাবাহিনী আজকে থেকেই মাঠে অলরেডি চলে আসছে। দেশের সাধারণ জনগণের নিরাপত্তা দিতে সেনাবাহিনী যেহেতু আমাদের দেশের একটি শক্তি এবং আমাদের দেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের নৈতিকতা এবং দায়িত্ব রয়েছে, সরকার সেটা অনুধাবন করেছে। ইতিমধ্যে সেনাবাহিনী মাঠে এসে অবশ্যই এই সমস্ত দুষ্কৃতিকারীরা কোন অবস্থাতে আর এখানে সুযোগ পাবে বলে আপনি মনে করছেন? তাহলে আগামী সময়গুলো আমাদের কি শান্তিপূর্ণ হবে বলে কি আপনি ধারণা করছেন? অবশ্যই, যেহেতু রাজনৈতিক ইস্যুতে অনেক কিছু হয়েছে, রাজনৈতিক আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, গণতন্ত্রকে লালন করি এবং তাদের অধিকারও রয়েছে প্রতিবাদ করার জন্য। আমরা চাই সাবলীলভাবে প্রতিবাদ হোক এবং যা হবে গণতান্ত্রিক ভাষায় প্রতিবাদ হবে, পার্লামেন্টে কথা হবে। যেহেতু দশম জাতীয় সংসদ নির্বাচনে 18 দলীয় জোট নির্বাচনে আসেনি, সুতরাং যারাই সরকার গঠন করবে, আজ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনারা আসুন কথা বলুন, প্রয়োজনে আপনারা যদি কথা বলেন তাহলে আমরা দশম পার্লামেন্ট ভেঙে দিয়ে আমরা 11তম নির্বাচনের দিকে এগোবো। তাহলে আমি মনে করি বিরোধী দলে যারা আজকে নির্বাচন যান নাই, তাদের উচিত হবে দেশ এবং জাতিকে রক্ষার জন্য, দেশে আমাদের উন্নয়নশীল এই দেশকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা এক জায়গায় বসে এক কাতারে এসে দেশকে এগিয়ে যাব। রাজনীতিবিদদের যে উদ্দেশ্য দেশের মানুষকে সেবা করা, আমি আশা করবো তারা এই আহ্বানে সাড়া দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে আসবেন। আলোচনায় সমঝোতায় শান্তি স্থাপনের ব্যাপারে গ্রহণ করবেন। দৈনিক কক্সবাজার, নিম্নমানের সোলার প্যানেলে বাজার সয়লাভ, বাড়ছে শীত, অভাবী মানুষের ভোগান্তি। উকিয়া টেকনাফে নির্বাচন এখনো জমেনি। দৈনিক আপন কণ্ঠ, পাকিস্তান আবারও বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানছে। ডাকাত সন্দেহে কুতুবদিয়ায় 17 জেলে আটক। কোটি টাকা মূল্যের পৌরসভার মালিকানাধীন জায়গায় নির্মাণ হচ্ছে বহুতল ভবন, মানছে না নির্মাণ আইন। দৈনিক ইনানি, পর্যটন শিল্পে বিপর্যয়, কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা। অবরোধে চকরিয়া 3 গাড়ি ভাঙচুর। রাজধানীতে একই বাসায় 6 জনকে গলা কেটে হত্যা। দৈনিক হিমছড়ি, বিস্তীর্ণ জমিতে তামাক চাষ, চায়ের কাপে ভোটের আলোচনা নেই আগ্রহ। অবরোধের প্রথম দিনে বিএনপি জামায়াতের মিছিল সমাবেশ। দৈনিক পাকখালী, একই বাড়িতে 6 জনকে খুন।
অপরাজনীতির দাবানলে পড়ছে অর্থনীতি। কক্সবাজার জেলা কারাগারের রহস্যজনক মৃত্যু। বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত। সোনাদিয়া দ্বীপ পর্যটনের অপার সম্ভাবনা। কক্সবাজারের জেলায় সমাবেশ, টায়ার আগুন, চক্রিয়ে গাড়ি ভাঙচুর। স্ট্রবেরি চাষে সফলতার স্বপ্ন শৈবের চোখে। আচ্ছা, আমরা একটা জিনিস এখন খুব গুরুত্ব পেয়েছে বেশ বিভিন্ন পত্রিকায়, ঢাকায় একই বাড়িতে 6 জন খুন। এটার দিকে যেমন দেখেছি, আমাদের কক্সবাজারে দেখা যাচ্ছে প্রায় 17 জন জেলে ডাকাত গ্রেপ্তার হয়েছে। এই অবরোধ এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির সুযোগে বিভিন্ন আইন শৃঙ্খলা যারা ডাকাত গ্রুপ বা যারা এই ধরনের ব্যক্তিরা তাদের নিজেদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলছে বলে আপনি মনে করছেন? এই সুযোগটা কি তারা নিচ্ছে? আসলে সাগরের যে ডাকাতি সেটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে। কিছুদিন আগেও আপনার খুলনার এদিকে সুন্দরবনে কিছু ডাকাতি হয়েছিল, জেলেদেরকে আটক করে মুক্তিপণ আদায় সরকার ঘটনাকাঙ্ক্ষে সেখানে এদেরকে নিবারণ করেছে। ইতিমধ্যে আমাদের বঙ্গোপসাগরে কক্সবাজারের এই অঞ্চলে, এই উপকূলীয় এলাকায় কিছু কিছু সাগরে ট্রলার ডাকাতি হচ্ছে। মূলত এরা ডাকাতির উদ্দেশ্যে মূলত এগুলো করা হচ্ছে। আমাদের এখানে সরকারের উচিত, এখানে আমি মনে করি সাগরে যেমন টহল জোরদার করা দরকার, তেমনি ভাবে সাগরে যারা মাছ শিকার আহরণে যাবে তাদের রেজিস্ট্রেশন থাকা দরকার, শ্রমিকদের রেজিস্ট্রেশন থাকা দরকার। আমরা দেখতে পেয়েছি অনেক সাগরে যারা মাছ ধরতে যায় অধিকাংশ শ্রমিকরাই মায়ানমারের নাগরিক। তারা মায়ানমার থেকে এসে এখানে সেই শ্রমিক হিসাবে কাজ করে। অনেকাংশে তারাই ডাকাতি এবং খুন এগুলো করে থাকে। অনেক যারা ধরা পড়েছে তারা অনেকেই মায়ানমারের নাগরিক। এই বিষয়টা যদি আমাদের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে অনেকাংশে এটা লাঘব হবে বলে মনে করি। এখানে আরেকটা খবর দেখা যাচ্ছে, বিস্তীর্ণ জমিতে তামাক চাষ। এই তামাকের বিষয়টা, এটা তামাকটা অঞ্চলে একটু তামাক চাষের প্রবণতাটা একটু বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে অর্থনৈতিক দিক থেকে মানুষ, আমাদের কৃষকরা লাভবান হচ্ছে, এই জন্য তারা তামাক চাষের দিকে ঝুঁকে পড়েছে। যারা যারা চাষ করাচ্ছে তারা তাদেরকে আগাম টাকা দেয়, তাদেরকে অনেক সহযোগিতা দেয়, চিকিৎসা সেবা দেয়। এই ব্যাপারে কি সরকারের নীতিমালা কি? অবশ্যই সরকারের এটা নীতিমালা আছে, এটা বাস্তবায়ন হওয়া দরকার। সরকার একটা বিভাগ রয়েছে, এগুলো দেখাশোনা করা দরকার। আমাদের এই পূর্বাঞ্চলের রামু এবং একটা বান্দরবানের অধিকাংশ জায়গাতে এখন তামাক চাষ হচ্ছে আপনার ধান চাষের পরিবর্তে। এই সমস্ত এগুলো ফিরিয়ে আনা দরকার বলে আমি মনে করি। এগুলো আমাদের কৃষি জমিতে ধান চাষের দিকে বা ফসল উৎপাদনের দিকে ফিরিয়ে নিয়ে আসা উচিত হবে। এখন তো শীত পড়ছে, দেখতেই পাচ্ছেন ডিসেম্বর মাসের প্রায় শেষের দিকে ভরা মৌসুম শীতের। একদিক দিয়ে শীতের মৌসুমে যেমন পর্যটন শিল্প আমাদের কক্সবাজার এলাকায় গড়ে ওঠার কথা, কিন্তু সেখানে আমাদের পর্যটন শিল্প অনেকটা হুমকির মুখে। অন্যদিকে আবার আমাদের দরিদ্র জনগোষ্ঠী কিভাবে এই শীতকে মোকাবেলা করবে তাদের এই অভাবের সময়ে, যেখানে অর্থনৈতিক পরিস্থিতিও রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেকটা ভঙ্গুর অবস্থায়। আপনি এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন? আসলে যেহেতু রাজনৈতিক পরিস্থিতি আমাদের খুব একটু খারাপের দিকে, যেমন অবরোধ হরতালের কারণে যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন হয়ে আছে, যার কারণে হয়তো আমাদের মৌসুমে পর্যটন আসতে পারতেছে নিরাপত্তা অভাবের কারণে। সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, আমাদের যোগাযোগে ঘাটতি আছে, আমাদের তো নৌ পরিবহনের কোনো ব্যবস্থা নেই। যার কারণে হয়তো বর্তমানে সেনাবাহিনী যেহেতু মাঠে এসছে, গাড়ি চলাচল শুরু হয়ে যাবে এবং হয়তো অবরোধের এই কর্মসূচি আমাদের সামনে থাকবে না। আগামী 5 তারিখে বর্তমান দশম জাতীয় সংসদের নির্বাচনের যে তারিখ আছে, মোটামুটি শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আমরা হয়তো এমনি অবস্থায় আমাদের মৌসুমটা হয়তো ফিরে আসবে আমি আশা করি। সরকার যেমন চেষ্টা করতেছে, বিরোধী দলেরও দরকার। পর্যটন শিল্পটা আমাদের বাংলাদেশের জন্য একটা মাইল ফলক বর্তমানে। এটাকে উজ্জীবিত করা দরকার। এটাকে যদি আমরা ঠিক রাখতে না পারি তাহলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা অনেকাংশে পিছিয়ে যাবো। তাই আমি সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাবো, যাদের এই পর্যটন মৌসুমে যাদের গাড়িগুলো চলতে পারে, পর্যটকরা আসতে পারে, দেশি বিদেশি পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারে, সেই দিকটা সবাই খেয়াল রাখা দরকার। সার্বিকভাবে অর্থনীতিকে চাঙ্গা রাখার তো দায়িত্ব সকল রাজনীতিবিদের। এই দিকটা সকল রাজনীতিবিদ খেয়াল রাখা বা দৃষ্টি দেওয়া উচিত। অবশ্যই। দৈনিক সমুদ্র বার্তা, খালি মাঠ গলতে হবেই বলেছেন প্রধানমন্ত্রী। উকিয়া টেকনাফ সর্বত্র নির্বাচনের নামে পুরোদমে চলছে প্রার্থীদের প্রচারণা। দৈনিক আলোকিত, উকিয়া জেলায় যে কোনো মুহূর্তে নামছে যৌথ বাহিনী।
যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করতে হবে। চকরিয়ায় কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন। দৈনিক আমাদের কক্সবাজার 19 ইউনিয়নের আভ্যন্তরীণ সড়কগুলোর করুণ হাল। ঈদগাঁওয়ের প্রকাশ্যে পাহাড় কাটছে নীরব দর্শকের ভূমিকায় বন বিভাগ। তৃণমূল বাড়ছে খুব, মাঠে নামছেন খালেদা। খালি মাঠে চষে বেড়াচ্ছেন এমপি বদি। কক্সবাজারের চকরিয়ায় সোহাগের রহস্যজনক মৃত্যু, জেলা কারাগারে। এক সময়ের শিবির কাটার এখন কেন্দ্রীয় আওয়ামী লীগের সহসম্পাদক। উখিয়ায় জমে উঠতে শুরু করেছে নির্বাচনী প্রচারণা। চকরিয়া চিংড়ির জন্য আবারও কুমিল্লা বাহিনীর তাণ্ডব। আমাদের কক্সবাজার জেলার 4টি আসন, তার মধ্যে 3টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, একটি আসনে নির্বাচন চলছে। তো মোটামুটি আমাদের নির্বাচন প্রায় কাছে আসছে, সময় কাছে আসছে। তো আজকের প্রায় পত্রিকায় দেখা যাচ্ছে নির্বাচনে উঠিয়ে নির্বাচনী প্রচারণা জমে উঠছে, এই ধরনের সংবাদ আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে এই একটি এলাকার নির্বাচনের এই যে জমে ওঠা বা কিছুদিন আগেও পরস্পরের বিরুদ্ধে আবার কিছু অভিযোগও উঠছিল, এই সার্বিক বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমাদের একমাত্র আসনে যেটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনী আবহাওয়াটা আপনার কেমন মনে হচ্ছে? আসলে আমাদের বাংলাদেশের মানুষ তো ভোট পড়লেই তো সবাই পাগল হয়ে যায়। সবাই চায়ের দোকান এবং রাস্তাঘাটে সব জায়গাতেই ভোটের জন্য ওরা দৌড়াদৌড়ি করে। তেমনি ভাবে উকিয়া টেকনাফে যেমন একটা আসলে নির্বাচন হচ্ছে, স্বাভাবিকভাবেই আমাদের বাঙালিদের যে স্বভাব চরিত্র, আমরা নির্বাচন আসলেই আমরা কে কি বললো না বললো সেদিন না থেকে আমরা নির্বাচন দেখে দাবিয়ে পড়ি। যাকে যার পছন্দ প্রার্থীর পক্ষে তারা কাজ করতে থাকে। ঠিক তেমনি ভাবে উকিয়া টেকনাফে হয়তো এখন নির্বাচনে হাওয়া যেহেতু বইতে শুরু করছে, মানুষ সেভাবে নির্বাচনের দিকে ধাবিত হবে। আমি আশা করবো শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচনে আসবে। যেখানে আরেকটা পত্রিকায় আমরা দেখছি ঈদগাঁওয়ে প্রকাশ্যে পাহাড় কাটছে নীরব দর্শকদের ভূমিকায় বন বিভাগ। এই যে পাহাড় কাটা, গাছ কাটা, এসব বিষয় নিয়ে আমাদের এত অঞ্চলে প্রায় সময় অভিযোগ উত্থাপিত হয়ে থাকে পত্র-পত্রিকায়। আপনিও একজন এই বিষয়ে বেশ আন্দোলন করেছিলেন পরিবেশ রক্ষার ক্ষেত্রে। এই বিষয়টাকে আপনি কিভাবে রক্ষা করা যায়? পাহাড় বলেন, বৃক্ষ বলেন, উপকূলবর্তী ম্যানগ্রোভ ফরেস্ট। আসলে এটা আমাদের সচেতন হওয়া দরকার। শুধু বন বিভাগ যে বাধা দিবে, পুলিশ বিভাগ বাধা দিলে পাহাড় কাটা বন্ধ হবে এমনটি নয়। আমরা যারা সমাজের অবস্থায় অবস্থানে যারা রয়েছে, এলাকায় জনপ্রতিনিধিরা রয়েছে, আমাদেরকে সজাগ হতে হবে। সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। এই পাহাড় কাটলে কি হবে, আমাদের যে ক্ষতি হবে, অবর্ণনীয় যে ক্ষতি আমাদের সামনে বয়ে আসবে, সেগুলো যারা পাহাড় কাটতেছে তাদেরকে বলতে হবে, এবং যারা ভূমিদস্যুতা করতেছে এসব না মেনেও তাদের ব্যাপারে আইনের ব্যবস্থা নিলেই। যারা এই বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার জন্য কোনো পরিকল্পনা নেওয়া কি উচিত বলে মনে করেন? যেমন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক পরিকল্পনা, সচেতনতা গড়ে তোলার জন্য, বা কোনো পাড়া ভিত্তিক, গ্রাম ভিত্তিক এই ধরনের কোনো কর্মসূচি নেওয়া উচিত বলে? অবশ্যই আমরা যদি এই বিষয়ে আমরা উদ্যোগ নিই, প্রশাসন এবং বেসরকারি সংস্থা, এনজিও সহ মিলে এবং স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে যদি আমরা এলাকায় এই সমস্ত বিষয়গুলো জানান দিয়ে থাকি, অনেকাংশে আমার মনে হয় এটা বন্ধ হবে, মানুষ সজাগ হবে। তো ধন্যবাদ আইসুর রহমান, আমাদের স্টুডিওতে আপনি আজকে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, ভয়েস মেরিনাকেও ধন্যবাদ, এবং যারা দেখছেন তাদেরকেও স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আরো আপনাদের সাথে দেখা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা উপভোগ করলেন কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা সমূহ নিয়ে সংবাদ পর্যালোচনা করার অনুষ্ঠান। এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন www.voicemarina.com। এই অনুষ্ঠান আপনারা আবার দেখতে পাবেন আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সকলকেই ধন্যবাদ।